In this lesson, we will try to learn the elements of a project proposal. There are several elements in a proposal, and we will try to go through with some samples and we'll have a look on it. And in the further lessons, we will go into the detail of every single element of a project proposal. অর্থাৎ এই লেসনে আমরা প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা নিব। পরবর্তী লেসনগুলোতে আমরা দেখার চেষ্টা করব এই প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে লিখতে হয় প্রপোজালের ভেতর। এলিমেন্টগুলোকে যদি শুরুতেই আমরা বলতে চাই এগুলোকে আমরা কি নামে ডাকি বা কি বলি একটা পুরো প্রপোজালের ভেতরে, তাহলে শুরুতেই আসতে পারে আমাদের কভার পেজ, কভার শিট অথবা টাইটেল পেজ। কভার পেজ কিংবা টাইটেল পেজ যদি বলি, আমরা যদি চিন্তা করি যে প্রজেক্ট প্রপোজালটি ছোট্ট একটি ব্রোশিয়ারের মতো, অর্থাৎ বেশ কিছু পেজ 5টা 7টা 10টা পেজ একসাথে আছে, সেরকম অবস্থায় ফার্স্ট যে পেজটা থাকে সেটাকে আপনি কভার পেজ বা কভার শিট অথবা টাইটেল পেজ বলতে পারেন। আমরা দেখব দু একটা স্যাম্পল কিছুক্ষণের মধ্যে। তারপর আসছে কভার লেটার অফ এ প্রপোজাল। মনে রাখতে হবে এই কভার লেটার কিন্তু সিভি বা রেজিউমির যে কভার লেটার থাকে সেটা না, এই কভার লেটারটি হচ্ছে প্রজেক্ট প্রপোজালের কভার লেটার। তারপরের এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রপোজাল ওভারভিউ অথবা এক্সিকিউটিভ সামারিও আমরা অনেকে বলি। অর্থাৎ এই প্রপোজালটার সামগ্রিকভাবে কি কি কাজ করতে হবে সেই কাজগুলোর একটা বেসিক ধারণা ক্লায়েন্ট পার্টি এবং সেন্ডার পার্টি, অর্থাৎ যারা প্রপোজালটা দিচ্ছে, অফার যারা দিচ্ছে সেই পার্টি সংক্রান্ত সামান্য কিছু ইনফরমেশন এখানে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ক্লায়েন্টস রেলেভেন্ট পজিশন। অর্থাৎ ক্লায়েন্টের এই প্রজেক্টটা রান করতে গেলে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া উচিত এবং সেই অনুযায়ী কোন কোন বিষয় অ্যানালাইসিস করা উচিত। হয়তো সেই অ্যানালাইসিস সেন্ডার পার্টি অথবা অফার যারা দিচ্ছে অর্থাৎ প্রপোজাল যারা তৈরি করছে, বা আপনি যদি প্রপোজাল তৈরি করেন আপনি হয়তো অ্যাসেসমেন্ট কিছুটা করেই ফেলেছেন অথবা হয়তো ভবিষ্যতে করবেন, সেটা বলা থাকতে পারে। ইন্ট্রোডিউসিং দ্য টিম। একটা প্রপোজাল বা একটা প্রজেক্ট যদি আমরা চিন্তা করি তাহলে আসলে একটা মানুষ একা সাধারণত একটা প্রপোজাল কিংবা একটা প্রজেক্টের সব কাজ করতে পারে না। সো ইউজুয়ালি টিম আকারে কাজ করে প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে হয়। সো ওই দিক থেকে যদি চিন্তা করি তাহলে এই টিমটা, অর্থাৎ এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য এই টিমে কারা কারা থাকবে তাদের সামান্য ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, প্রোফাইল সেগুলো উল্লেখ করা যেতে পারে। এরপর রয়েছে গিভিং অর ডিপিক্টিং দ্য পোর্টফোলিও। টিম হিসেবে আপনি যখন কোথাও প্রজেক্টের প্রপোজাল সাবমিট করছেন সেক্ষেত্রে এই টিমের পোর্টফোলিও কি, অর্থাৎ যারা কাজ করবে তাদের অতীতে কি ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে তার কিছুটা স্যাম্পল, কিছুটা লিঙ্ক দেয়া, সম্ভব হলে কিছু ছবি ইনক্লুড করা, সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করা যে এই একই ধরনের বা এর চাইতে বড় বা সিমিলার কাজ এর আগে বা এই ধরনের বড় প্রজেক্ট বা সিমিলার সাইজের প্রজেক্ট রান করার অভিজ্ঞতা রয়েছে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো প্রসেস উইথ ডেডলাইনস। অর্থাৎ আমরা জানি যে একটা প্রজেক্ট আসলে একটা কাজ না, একটা প্রজেক্ট বলতে আমরা আসলে ওই প্রজেক্টের আন্ডারে ছোট ছোট অনেকগুলো পার্টকে মিন করি, অর্থাৎ অনেকগুলো পার্ট একসাথে হয়ে আমরা সেটাকে একটা পুরো প্রজেক্ট বলতে পারি। এই প্রত্যেকটা পার্টের কোন পার্টের কাজ কবে নাগাদ শেষ হবে, কত পার্সেন্ট টোটাল হিসেবে কত পার্সেন্ট কাজ শেষ হলো, সেটা আমরা যে জায়গাটাতে ইনফরমেশন আকারে টেবিল আকারে দিতে পারি, চার্ট আকারে দিতে পারি, লিস্ট আকারে দেওয়া যেতে পারে, সেটাকে আমরা বলছি সেই পার্টটাকে প্রসেস উইথ ডেডলাইনস। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট প্রজেক্ট প্রপোজালে, সেটি হচ্ছে ফিজ অ্যান্ড ফাইন্যান্স। অর্থাৎ কোন পার্টিকুলার কাজের জন্য কত চার্জ করবে সেন্ডার পার্টি অথবা অফারার পার্টি, অর্থাৎ যে অফার করছে সে কোন কাজের জন্য কত টাকা চার্জ করবে বা করতে চায় সেটার একটা স্পেসিফিক লিস্ট দেয়া, অর্থাৎ অনেকে এটাকে কস্টিংও বলতে পারে। ফাইনাল যে পার্টটা ভেরি ইম্পর্টেন্ট,
যদি কোনো কিছু স্পেসিফিক টার্মস থাকে বা কন্ডিশনস থাকে সেগুলো উল্লেখ করা এবং উল্লেখ করে ক্লায়েন্ট পার্টিকে বা বায়ার পার্টি এই শর্তগুলো মেনে এবং উপরের ফিস ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য ডেডলাইন থেকে শুরু করে সব বিষয়ের সাথে যদি একমত হয় তাহলে অ্যাকসেপ্ট করতে পারে। সেখানে অ্যাকসেপ্টেন্সের জন্য স্পেস দেওয়া থাকবে বা সিগনেচারের জায়গা থাকতে পারে। এগুলো হচ্ছে একটা প্রজেক্ট প্রপোজালের দরকারি এলিমেন্ট। আমরা কুইক একটা লুক দেওয়ার চেষ্টা করব কভার পেজ কেমন হতে পারে, কভার লেটার কেমন হতে পারে বা অন্যান্য এলিমেন্টগুলো কেমন হতে পারে তার একটা কুইক লুক দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসা যাক কভার লেটার। প্রথমে আসা যাক কভার পেজ বা কভার শিট। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনের একটা প্রপোজাল। এরকম একটা কভার শিট হতে পারে, আবার এরকমও হতে পারে। এই দুটোই যে ফিক্স তা না, এরকম অনেকভাবেই আমরা একটা কভার শিট করতে পারি বা কভার পেজ করতে পারি একটা প্রজেক্ট প্রপোজালের ক্ষেত্রে। কেমনে কি করা যায়, কিভাবে করলে ভালো হবে সেটা রিলেটেড আমরা নেক্সট লেসনগুলোতে স্পেসিফিক বা ডিটেইল আলোচনা করব। এর পরের এলিমেন্ট হলো কভার লেটার। আগেই বলেছিলাম যে এটা জব অ্যাপ্লিকেশনের কভার লেটার না, এটা একটু অন্যরকম। সুতরাং অনেকভাবে আমরা কভার লেটার লিখতে পারি প্রজেক্ট প্রপোজালের জন্য। এখানে 2-3টা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তবে কি লিখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট, অ্যাড্রেস বা কি কি বিষয় উল্লেখ করা উচিত, কি কি বিষয় বাদ দেওয়া যেতে পারে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বা লেখার কৌশল কি হতে পারে সেটা নিয়ে আমরা নেক্সট লেসনগুলোতে আলোচনা করব। এরপরে হচ্ছে প্রজেক্ট ওভারভিউ, অর্থাৎ কি কি কাজ করতে হবে সেই বিষয়ে ধারণা দেয়া। আপনারা যদি এখানে দেখেন নিউ লোগো আইডেন্টিটি খুব ভালো করে লক্ষ্য করতে পারেন। নিউ লোগো আইডেন্টিটি, লেটার হেড টেমপ্লেট, তারপর আরো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। কর্পোরেট লোগো, বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্টেড কার্ডস, তারপর ব্রোশিওর ডিজাইন এন্ড প্রিন্টেড কপিজ, এরকম আরো অনেকগুলো কাজ হতে পারে। সো কি কি কাজ করবেন সেই কাজগুলোর একটা সামারি বা ওভারভিউ দেওয়াটাই হচ্ছে প্রজেক্ট ওভারভিউ। অর্থাৎ পুরো প্রজেক্টকে কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করছেন সেটা। এর পরের এলিমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ক্লায়েন্টস রেলেভেন্ট পজিশন। এই প্রজেক্টটা ডিল করতে গিয়ে ক্লায়েন্টের বিজনেসগত দিক থেকে কি অবস্থান, কম্পিটিটর আছে কিনা, খরচ কম বেশি পড়বে কিনা, সেই দিক থেকে ক্লায়েন্ট স্ট্রং আছে কিনা, তারপর আরো অন্যান্য বিষয় যেটা কিনা এই প্রজেক্টটা রান করতে গিয়ে নতুন কিছু সমস্যা ফেস করতে হতে পারে কিনা, সেগুলো কিভাবে ডিল করা যেতে পারে। সামগ্রিক এই কাজ সংক্রান্ত একটা অ্যানালাইসিস থাকবে। এটাকে আমরা বলছি অ্যাসেসমেন্টস অফ ক্লায়েন্টস রেলেভেন্ট পজিশন, অর্থাৎ ক্লায়েন্টের পজিশন অনুযায়ী অ্যাসেসমেন্ট করা। এরপর রয়েছে ইন্ট্রোডিউসিং দ্য টিম, অর্থাৎ এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য যে টিম কাজ করবে সেই টিম মেম্বার কারা, এই টিমকে লিড করবে কে, টিমের কোনো পার্টিকুলার রেসপন্সিবিলিটি কোন মেম্বার মেনটেন করবে, টিম মেম্বারদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কেমন, অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা বা দক্ষতা কেমন, সে বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে। এরপর হচ্ছে পোর্টফোলিও। আপনারা হয়তো জেনে থাকবেন ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও হয় যেমন, অর্থাৎ একজন মানুষের যেমন পোর্টফোলিও হয় তার কাজের একটা ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি এবং কি ধরনের কাজ করে তার সম্পর্কে ধারণা দেওয়া, এরকম আপনার প্রজেক্টের পোর্টফোলিও হতে পারে। অর্থাৎ এই প্রপোজালটা দেওয়ার আগে যে টিম এই কাজটা সাকসেসফুল করবে, প্রজেক্টটাকে কমপ্লিট করবে, সেই টিম এর আগে এই ধরনের কোনো প্রজেক্ট করেছে কিনা, সিমিলার কাজের অভিজ্ঞতা আছে কিনা, কিংবা যে বড় বা ছোট কাজ করতে গিয়ে কি হয়েছে না হয়েছে, তার সাথে এই কাজের কি সম্পর্ক আছে না আছে, অর্থাৎ অতীতের সিমিলার কাজের হিস্ট্রির এভিডেন্স দেয়া, এটাই হচ্ছে পোর্টফোলিও। এখন সেই পোর্টফোলিওটা আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার চিন্তা না করে এখানে চিন্তা করছি পুরো প্রজেক্ট টিমের যে পোর্টফোলিও, তাদের সামগ্রিকভাবে কাজ করার যে অভিজ্ঞতা, সেগুলো এখানে উল্লেখ করা যেতে পারে। প্রসেস উইথ ডেডলাইনস, কোন কাজ, অর্থাৎ আমরা যখন ব্রেকডাউন করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কি কি কাজ করতে হবে, এক্সিকিউটিভ সামারি বা প্রপোজাল ওভারভিউ, সেখানে কতগুলো অংশে আমরা ব্রেকডাউন করেছিলাম। এখন সেই কাজগুলো কোন অংশের কাজ কবে নাগাদ শেষ হবে তার একটা অ্যাপ্রক্সিমেট ডেডলাইন দেওয়া, এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট কাজ শেষ হবে, কত নাম্বার ধাপ শেষ হবে, অর্ধেক নাকি 20% নাকি 50% নাকি 70%, এরকম একটা আইডিয়া দেয়া এবং সেই কাজটা কবে নাগাদ শেষ হবে সেটাকে স্পেসিফাই করা,
এটাকে আমরা বলছি ডেডলাইনস অর টাইমলাইন। এরপর রয়েছে ফিজ অ্যান্ড ফাইন্যান্স, অর্থাৎ কোন কাজের জন্য কতটুকু চার্জ করা হবে বা কত টাকা চার্জ করা হবে সেটা সম্পর্কে একটা ধারণা দেয়া, এবং সবশেষে সম্ভব হলে একটা অ্যাপ্রক্সিমেট টোটাল জানিয়ে দেওয়া। এক্ষেত্রে কোন কাজের জন্য কত টাকা পে করা হবে দুভাবে উল্লেখ করা যেতে পারে, সেগুলো আমরা দেখবো আরো ডিটেলস। ঘন্টা অনুযায়ী হতে পারে, কাজের রেজাল্ট অনুযায়ী হতে পারে, সেগুলো আমরা যখন প্রত্যেকটার জন্য আলাদা চ্যাপ্টারে আলোচনা করব, আলাদা লেসন পাবো, তখন এগুলো আরো ডিটেলসে দেখব। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো টার্মস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। কিছু শর্ত যদি থাকে প্রজেক্ট টিমের পক্ষ থেকে যে এটা এভাবে করলে ভালো হবে, এটা 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 করলে, কিছু কন্ডিশনস থাকে, সেগুলো যদি এগ্রি করে ক্লায়েন্ট পার্টি বা বায়ার পার্টি, তাহলে এরকম ফরম্যাটে অথবা ডান দিকে যে ফরম্যাটে, এরকম ফরম্যাটে স্পেসিফিক ডেডলাইন উল্লেখ করে, কাজের কোনো বিশেষ শর্ত বা সবকিছু উল্লেখ করে একটা প্রপোজালের লাস্ট পেজে উল্লেখ করে দেওয়া হয়, এবং সেই টার্মসগুলোতে যদি এগ্রি করে তাহলে বায়ার বা ক্লায়েন্ট পার্টি সিগনেচার করে দিতে পারে ডেট সহ, তাতে করে সেই প্রজেক্ট প্রপোজালটা অ্যাকসেপ্টেড হলো বলে ধরে নেওয়া হয়। তবে সেটা রিফিউজও হতে পারে, অথবা ফার্দার নেগোসিয়েশনের জন্য আরও কাস্টমাইজ করা যেতে পারে এই প্রপোজালটাকে। সেই প্রসেসও দুটো কর্পোরেট পার্টির ভেতরে, দুটো বিজনেস অর্গানাইজেশনের মধ্যে হতে পারে, সেটা অন্য আলোচনা। তবে প্রজেক্ট প্রপোজালটা যদি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে সিগনেচারের মাধ্যমে কিভাবে অ্যাকসেপ্ট করা যেতে পারে, বা এখানে কোন কোন বিষয়ে টার্মস বা কন্ডিশনসগুলো উল্লেখ করা থাকবে, সেগুলো আমরা প্রজেক্ট প্রপোজালের শেষে লাস্ট এলিমেন্ট হিসেবে উল্লেখ করব। সো এই ছিল একটা প্রজেক্ট প্রপোজালের আলটিমেট এলিমেন্টগুলো কি কি থাকা উচিত, যেগুলো কোনোভাবেই মিস করা উচিত না, সেগুলোর একটা ছোট্ট তালিকা। এই লিস্টগুলো ধরে আমরা আবার প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে লেসনে আমরা একটা এলিমেন্ট তৈরি করা শিখব, যে একটা এলিমেন্টের ভিতরে কিভাবে লিখতে হয়, স্ট্রাকচার কেমন হতে পারে, কি ধরনের ইনফরমেশন থাকতে পারে। সো প্রত্যেকটা এলিমেন্টের জন্য নেক্সট লেসনগুলোতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে।